হ্যালো বন্ধুরা, মুভি ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, ফাইনালি এত ঝড়ঝঞ্ঝার পর ফাইনালি এই সিনেমাটার রিলিজ হতে পেরেছে, সেটাই অনেক বড় ব্যাপার। আমি বলছি বারে মিয়াঁ ছোটে মিয়াঁর কথা। তো এই সিনেমাটা ফাইনালি আমাদের থিয়েটারে রিলিজ করে দেওয়া হয়েছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়াতেও এবং ওয়ার্ল্ড ওয়াইডভাবে রিলিজ করে দেওয়া হলো। এবং এর ডাইরেকশন দিয়েছেন আমাদের আলী আব্বাস জাফর, এবং প্রোডাকশন হাউস রয়েছে জাকি বাগনানির, বাসু বাগনানির, পূজা এন্টারটেনমেন্টরা। তো কেমন হয়েছে সিনেমাটা সেটারই আমি আজকে রিভিউ দেবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, মানে এই দুটো কম্বিনেশন আমরা যখন মাথায় আসে সেটাই আমরা অসাধারণ হতে পারে। দারুণ একটা কম্বিনেশনওয়ালা সিনেমা হবে, কারণ টাইগার শ্রফের যে এই লাস্ট একবার কম্বিনেশনওয়ালা সিনেমা ছিল সেটা হয়েছিল ওয়ার। তো সেখানে ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ যেটা ধামাকা করেছিল, সেই ধামাকা কি এই সিনেমাতে আবার রয়েছে? যে ধামাকা সিদ্ধার্থ আনন্দ 4-5 বছর আগে করেছিল, সেটাই আলী আব্বাস জাফরকে 2024-এ এসেও করতে পারছে। সেটাই হচ্ছে বড় ব্যাপার ছিল আমাদের ব্যাপারে, করতে পারবে কিনা বা করতে পেরেছে কিনা সেটাই। তো মানে সিনেমার যখন প্রথম হাফটা যখন সিনেমার শেষ হলো, তো মনে হলো ভালো ভালো বেশ, ইন্টারেস্টিং সিনেমাটা হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু যখন সেকেন্ড হাফটা শুরু হলো, তখন যে পিকটা এই সিনেমাটা নিয়েছিল বড় মেয়ে ছোটি মেয়ে, সেটা মনে হলো অনেকটা ডাউন করে দিল। আমি বুঝতে পারছি না যে পিকটা তারা তুলেছিল, সেই পিকটাকে আবার ডাউন করার কি দরকার ছিল। তারা সেকেন্ড হাফে এতটা জিনিস দেখানোর চেষ্টা করেছিল, তো সেটা তারা চেষ্টা করে যে ক্যারেক্টার বিল্ডিং, তা যেটা হয়েছে আমাদের টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারন এবং অক্ষয় কুমারের এবং আমাদের এই সোনাক্ষী সিনহার মধ্যে যে কম্বিনেশনটা, একটা ডাইরেক্ট ক্যারেক্টার বিল্ডিং স্টোরি টাইপের একটা যাওয়ার চেষ্টা করেছিল, সেটা আমরা বুঝতে পারলাম। কিন্তু যে ক্যারেক্টারটা তাদেরকে ডেভেলপ করলো, সেটা আমরা ভালো করে তারা করতে পারেনি। এবং বিশেষ করে আমাদের পৃথ্বীরাজ সুকুমারনের তার মোটিভেশনটা কী আছে সেটা আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু যেন কোথাও গিয়ে যেন লাস্টে গিয়ে সে খেলিটা হারিয়ে গেল আমাদের, যেটা তারা করার চেষ্টা করছিল। সে নো ডাউট আমাদের পৃথ্বীরাজ সুকুমারনের অ্যাক্টিং অনেক ভালো আছে, কিন্তু তারা যে মানে যেরকমভাবে তাকে ডাইরেকশন দিয়েছেন এবং তার ক্যারেক্টার রাইটিংটা যেরকমভাবে করেছেন, অতটা ভালো খাস করে তিনি করেননি। যেখানে যে পৃথ্বীরাজ সুকুমারন যখন মাস্ক পরে প্রথম হাফে ছিলেন, তখন অসাধারণ লাগছিল। সেই ফিলিংটা যা ভালো লাগছিল, যে মাস্কের পিছনে আমাদের পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে, যে অসাধারণ একটা ভিলেনের রোল করছে। কিন্তু সেই পৃথ্বীরাজ সুকুমারন যখন সেকেন্ড হাফে মাস্ক খুলে তিনি অভিনয়টা করেন, কিন্তু সেই এনার্জিটা আমার এখন আর তারপরে আর আমি পাই না, মিসিং লাগে। যে এটা মাস্ক লাগানোর আগে পর্যন্ত ছিল, পুরো ছিল ফার্স্ট হাফটা যে ছিল, কিন্তু তার সেকেন্ড হাফটা মধ্যে কী দেখা, আমাদের আলী আব্বাস জাফর যে কী দেখাতে গিয়েছিল সেটা আমি বুঝতে পারছি না। তো লাস্টে এমন ক্লাইম্যাক্সের সময়তে এতটাই গিজিবিজি করে দিছে, তাড়াতাড়ি করে যা দেখানোর কথা তা দেখিয়ে দিচ্ছে। এবং এবং সবথেকে বড় ব্যাপার, এখানে যে হিরোইনদেরকে নেওয়া হয়েছে, শুধু সোনাক্ষী সিনহা বাদ বাকি যে দুজনকে নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে আলিয়া ফার্নিচারওয়ালা তো একদম ওয়েস্ট করা হয়েছে। আমার মনে হচ্ছে 2.0 আনান্যা পান্ডে মনে হচ্ছিল আমাকে। এতটাই ওভার অ্যাক্টিং আমাদের আলিয়া ফার্নিচারওয়ালা তিনি করেছেন। তার ক্যারেক্টার থেকে কে লিখেছে, তার কোনো ওই জায়গাটা কোনো ছেলে থাকলেও হয়ে যেত, কিন্তু হিরোইন দেখাতে হবে বলে, মানে টু হিরোর সিনেমা, তো দুটো হিরোইনও দেখাতে হবে, তো সেই জন্যই হয়তো মেকার্সরা আলিয়া ফার্নিচারওয়ালাকে কাস্ট করা হয়েছিল। কিন্তু তাকে কোনো তার যে ইউজটা আছে সে কোনোভাবে অতটা ভালো না। তিনি একটা হ্যাকারের রোল করছেন, এবং যেরকমভাবে অভিনয় করছেন, ওর থেকে আমাদের আনন্যা পান্ডেও হয়তো ভালো অ্যাক্টিং করে দিতে পারবে। তো আনন্যা পান্ডে 2.0 এটা লাগছিল। এবং তর্ক সিনেমাতে কোনো মতোই তার এটা দেওয়া যায় না তাকে। এবং আমাদের মানসী চিল্লার যে তিনি রয়েছেন, এবং লাস্ট পৃথ্বীরাজ সম্রাট পৃথ্বীরাজের একসঙ্গে অক্ষয় কুমার এবং মানসী চিল্লার তারা একসঙ্গে দেখা দিয়েছিল। তো এতদিন পর তারা আবার একটা সিনেমাতে তারা দেখা দিয়েছে, একসঙ্গে একাই রয়েছে। এবং আমাদের সোনাক্ষী সিনহার সঙ্গে অনেক দিন পর প্রায় সে
মিশন মঙ্গলের পর মনে হয় তারা একসঙ্গে একটা ইউনিয়নে মানে সিনেমা করছেন। টাইগার শ্রফ এবং আমাদের অক্ষয় কুমার তারা তো একদম প্রথম এই সিনেমা, এবং পৃথ্বীরাজ সুকুমারেরও মানে অভিনয়টাই ভালো আছে, কিন্তু তার ক্যারেক্টার তো রাইটিংটা হয়তো অতটা ভালো নয়। অক্ষয় কুমার নো ডাউট দারুণ, তিনি যতটা অভিনয় করছেন, তিনি এবং সোনাক্ষী সিনহা এদের দুজনের অভিনয়টাও আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। কিন্তু টাইগার শ্রফ তিনি নো ডাউট অ্যাকশন ভালো করেন, কিন্তু তার অভিনয় মানে এর মধ্যে আরও একটু তার করা দরকার ছিল, মানে তার একটু ইমপ্রুভ করা দরকার। যেরকম আমরা ওয়ারে দেখছিলাম যে ঋত্বিক রোশন আর টাইগার শ্রফ মানে তাকে ব্যালেন্স করে রেখেছিলেন মানে সিদ্ধার্থ আনন্দ, কিন্তু এইখানে যতটা মনে হচ্ছে আমাদের অক্ষয় কুমারই ফ্রেম নিয়ে গেছে, মানে টাইগার শ্রফকে অতটা ভালো মানে ইউজ তারা করতে পারেনি, মানে আমাদের আলিয়া ভাট তিনি ইউজ করতে পারেননি। কিন্তু সেইখানে যখন ওয়ার সিনেমায় ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ এসেছিল, তখন আমাদের সিদ্ধার্থ আনন্দ সেই সিনেমাটাকে অনেক ভালোভাবে ব্যালেন্স করে রেখেছিল, দুজনের উপরেই ভারী পড়ছিল। কিন্তু এইখানে কোনো টাইপের কোনো নেই, আমরা একসঙ্গে না একের অপরের সঙ্গে লড়তে দেখলে আমাদের আরেকটু ভালো হতে পারতো, কিন্তু এইখানে সেরকমভাবে কিছু দেখানো হয়নি। তো স্টোরি আমি তোমাদেরকে বলবো না, সিম্পল স্টোরি যেটা তোমরা করে রেখেছো, মানে ট্রেলারে দেখে রেখেছো, যে আমাদের পৃথ্বীরাজ সুকুমারন তারা একটা সুপার সোলজার টাইপের কিছু একটা বানাতে চলেছে। তো সেটা আমাদের মানে ইন্ডিয়ান আর্মির জন্য তারা বানান, তারা একটা প্রজেক্ট বানান। তো সেটা তারা রিজেক্ট করে দেন কিছু কারণে, যেটা আমরা সিনেমাতে দেখতে পারবো, তোমাদেরকে আমি বলছি না। তো কিছু কারণে সেটা তারা রিজেক্ট করে দেন। তো সেটার জন্য তারা এত মানে ভারতের প্রতি এতটা বিরুদ্ধে এত ও ষড়যন্ত্র। তো পৃথ্বীরাজ সুকুমারনের মানে অ্যাক্টিং তো অসাধারণ আছে, কিন্তু তার ক্যারেক্টার, আমি বারবার বলছি, ক্যারেক্টার আর্কটা তার মানে একদমই ভালো নয়। তো আরেকটু ভালোভাবে ক্যারেক্টার রাইটিংটা করার দরকার ছিল। এবং অক্ষয় কুমার অনেক ভালো অভিনয় করছেন, রণিত রয়ও রয়েছেন, তিনিও তার জায়গায় অনেকটা ভালো অভিনয় করেছেন। শুধু এখানে ওয়েস্ট করেছে আলিয়া ফার্নিচারওয়ালাকে। আমার মনে হচ্ছে এখানে ওর জায়গায় কোনো অন্য কেউ হয়তো থাকলে ভালো হতো, এবং মানসী চিল্লারও তিনিও যতটা তার রোল দেওয়া হয়েছে তাকে তিনি ভালো করেছেন। সোনাক্ষী সিনহা তো নো ডাউট তিনি অনেক ভালো অভিনয় করেন, এবং টাইগার শ্রফ তিনি অ্যাকশন ভালো করেন, কিন্তু অভিনয়তে আরও একটু তাকে ইমপ্রুভ করতে হবে। এবং সিনেমার বিজিএম অসাধারণ, যখন একটা মানে প্রথম 5-10 মিনিট যে সিনটা দেখানো হয় একদম স্টার্টিংয়ের, সেটা অসাধারণ। এবং লাস্টে ক্লাইম্যাক্স না, মানে ইন্টারভালের আগে একটা সিন আছে, সেই সিনের মধ্যেও অসাধারণ মানে বিজিএম থাকে। তো সেটাও অসাধারণ বিজিএম রয়েছে। আর রহমান এই সিনেমার মিউজিক দিয়েছেন। তো সরি, আমাদের বিশাল মিশ্রা এই সিনেমার মিউজিক দিচ্ছেন, সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশাল মিশ্রা এখানে মিউজিক দিচ্ছেন। তো বিশাল মিশ্রা অনেক ভালো মিউজিকগুলো দিয়েছেন, তো এবং গেয়েওছেন তিনি। তো গান অসাধারণ ছিল, বিজিএম অসাধারণ ছিল। হয়তো স্টোরি স্ক্রিপ্টে একটু নড়বড়ে হয়ে গেছিলো লাস্টের দিকে, যেটা একসঙ্গে তারা দেখাতে গিয়ে অনেকটাই গিজিবিজি করে দিচ্ছে, এবং ক্যারেক্টার আর অনেকেরই ভালো নেই। তো এইটাই ছিল আজকের বারে মিয়াঁ ছোটে মিয়াঁ মানে ফুল রিভিউ মুভির। তো এবারে এই সিনেমাটা ময়দানের সঙ্গে ক্ল্যাশ করছে, এবং এই সিনেমাটার বাজেটও 300 কোটি টাকা। তো এই 300 কোটি টাকা কীভাবে তারা রিকভারি করবে, এবং এটা হিট হবে কি না, সুপার হিট হবে কি না, সেটা আমাদেরকে দেখতে হবে। তো পূজা এন্টারটেনমেন্টের লাস্ট সিনেমাগুলো একদম ট্র্যাক রেকর্ড ভালো না। কাঠপুতলি এবং গানপাত মতন যে সিনেমাগুলো রিলিজ করা হয়েছিল, সেটা একদম ভালো ছিল না। তো ওর থেকে তো ভিএফএক্সে অনেক অনেক ইমপ্রুভ করেছে ভিএফএক্স আর ভিজুয়াল ইফেক্টসের জন্য, এবং ডাইরেকশনও অসাধারণ আছে। আলিয়া জাফরের ডাইরেকশন অসাধারণ, অ্যাকশন দারুণ আছে, কিন্তু যে পয়েন্টগুলো বললাম সেটাই একটু মিসিং লাগছে। তো আজকের জন্য এইটুকুই। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো, তোমরা রিভিউ মানে তোমাদের এটা বলো তোমরা কেমন লেগেছে তোমাদের। এবং এই চ্যানেলের নতুন আসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, এবং আগামীকাল আসছি ময়দানের রিভিউ নিয়ে। তো বাই।